মনে আছে হিরোশিমা নাগাসাকির কথা? ফের কি তবে পরমাণু যুদ্ধের সাক্ষী হতে চলেছে বিশ্ব? এ বিশ্বকে কি কবি সুকান্তর ভাষায় ও শিশুর বাসযোগ্য করে তোলা আদৌ সম্ভব নয়? ধ্বংস কি এবার আসন্ন? ভাবছেন কেন হঠাৎ এমন অলক্ষণে কথা বলছি? রাশিয়া এবং আমেরিকা, এই দুই শক্তিধর দেশ এখন মেতেছে পরমাণু শক্তি বৃদ্ধির খেলায়। নতুন এবং অত্যাধুনিক পারমাণবিক অস্ত্র পরীক্ষা চলছে। আবার অন্যদিকে দীর্ঘ 6 বছর পর আমেরিকা এবং চীন, দুই দেশের রাষ্ট্রনেতা মুখোমুখি হয়েছেন। শক্তি প্রদর্শনের পাশাপাশি তবে কি রণকৌশল বদলের খেলা চলছে? একে অপরকে শক্তি প্রদর্শনকে আসন্ন যুদ্ধের ইঙ্গিত দিচ্ছে। সত্যিই যদি এই ক্ষমতাধর দেশগুলি সংঘাতে জড়িয়ে পড়ে, তবে ভারতের অবস্থান কি হবে? নমস্কার, আপনারা দেখতে শুরু করেছেন এডিটার্স ডায়েরি। আমি ভাস্কর দত্ত আপনাদেরকে আরও একটি নতুন এপিসোডে স্বাগত জানাই। আপনাদেরকে আগেই জানিয়েছিলাম, জিনপিংয়ের সঙ্গে বৈঠকে বসতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এশিয়া প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন সামিটের পর এবার বৃহস্পতিবারই সাক্ষাৎ সেরে ফেলেছেন ট্রাম্প এবং জিনপিং। দক্ষিণ কোরিয়ার বুসানে তারা দেখা করেছেন। দুই রাষ্ট্রনায়ক দ্বিপাক্ষিক বৈঠক করেছেন বলেও খবর। এরপরেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে জিনপিংয়ের প্রশংসায় পঞ্চমুখ হতে দেখা গেল ওই ট্রাম্পকে। ট্রাম্প জানিয়েছেন, দীর্ঘ সময় পর আমার বন্ধু চীনের প্রেসিডেন্টের সঙ্গে দেখা করে খুব ভালো লাগলো। আমরা একাধিক বিষয়ে একমত হয়েছি, আরও একাধিক বিষয়ে সহমত হব। এক মহান দেশের মহান নেতা প্রেসিডেন্ট শি জিনপিং। আমি মনে করি যে অসাধারণ সম্পর্ক হবে আমাদের মধ্যে। এরপর জিনপিংকেও বলতে শোনা যায়, অনেক বছর পর মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে দেখা করে তারও খুব ভালো লেগেছে। শেষ 2019 সালে মুখোমুখি হয়েছিলেন এই দুই শক্তিধর দেশের রাষ্ট্রনেতা। সেই বৈঠক হয়েছিল 2019 সালে জাপানের ওসাকা শহরে অনুষ্ঠিত G20 ওসাকা সামিটের পরিপ্রেক্ষিতে। এরপর মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শেষ হয় ট্রাম্পের মেয়াদ। ক্ষমতায় আসেন জো বাইডেন। আর এরপর 2025-এর জানুয়ারিতে দ্বিতীয়বার আমেরিকার প্রেসিডেন্টের কুর্সিতে বসেন ডোনাল্ড ট্রাম্প। আর কুর্সিতে বসেই ট্রাম্প বিশ্বের বিভিন্ন রাষ্ট্রপ্রধানের সঙ্গে সাক্ষাৎ করলেও চীনের প্রেসিডেন্টের সঙ্গে কোনো সাক্ষাৎ তিনি করেননি। তাছাড়া এতদিন দুই দেশের মধ্যে নানান ইস্যু নিয়ে বিস্তর টানাপোড়েন চলেছে। দুই দেশের মধ্যে সবচেয়ে বড় টানাপোড়েন হয়েছে বাণিজ্য এবং প্রযুক্তি শুল্ক নিয়ে। বিরল খনিজ নিয়ে চীনের আধিপত্যে আমেরিকার চাপ বেড়েছে, এ কথা আগের একটি এপিসোডে আপনাদেরকে বিস্তারিত জানিয়েছিলাম। এই আবহে ট্রাম্প এবং জিনপিংয়ের বৈঠক খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে বিশেষজ্ঞরা। জানা গেছে, এই ট্রাম্প এবং জিনপিংয়ের বৈঠকের মূল বিষয় ছিল ওই বিরল খনিজ। বিরল খনিজের রপ্তানি নিয়ন্ত্রণের জন্য চীনের ওপর 100% শুল্ক চাপিয়েছিল আমেরিকা। আগামী 1 নভেম্বর থেকে তা কার্যকর হওয়ার কথা ছিল, যদিও আমেরিকা আপাতত সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে। তাহলে কি ট্রাম্প বুঝে গেছেন যে শুল্ক চাপিয়ে বা শুল্ক জুজুর ভয় দেখিয়ে কাজ হাসিল করা সম্ভব নয়? সে কারণেই কি তিনি এবার নরম কূটনীতির পথ ধরেছেন? নাকি রাশিয়ার সঙ্গে সরাসরি সংঘাতের আবহ তৈরি হওয়ায় চীনকে আর চটাতে চাইছেন না ট্রাম্প? কেন এই প্রশ্ন, তা পরে বলছি। তার আগে জানাই, সম্প্রতি মালয়েশিয়ায় আসিয়ানের বার্ষিক সম্মেলনে চীনের আধিকারিকদের সঙ্গে আলাদা করে বৈঠকের পর মার্কিন অর্থ সচিব স্কট বেসেন্ট জানিয়েছিলেন, চীনের সঙ্গে এই সমঝোতার কারণে আপাতত ওই 100% শুল্কের হুমকি কার্যকর করা হচ্ছে না। তবে এটাও ঠিক, চীন যদি বিরল খনিজের রপ্তানিতে শিথিলতা আনে, তাহলেই আমেরিকা শুল্ক প্রত্যাহার করবে। কারণ এর আগে ট্রাম্প জানিয়েছিলেন, চীনের দাদাগিরি খর্ব করতেই আমেরিকাই পদক্ষেপ নিয়েছে। আর এরপর ওই বৃহস্পতিবার চীনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের শেষেই চীনা পণ্যের উপর ধার্য করা আমদানি অতিরিক্ত শুল্কের পরিমাণ কমানোর কথা ঘোষণা করেছেন খোদ মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্প জানিয়েছেন যে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং তাকে আশ্বস্ত করেছেন যে ফ্যান্টানাইল বন্ধ করার ব্যাপারে যাবতীয় পদক্ষেপ নেবে চীন
এছাড়া অবিলম্বে আমেরিকা থেকে সয়াবিন কেনার প্রতিশ্রুতিও পেয়েছেন বলে জানিয়েছেন ট্রাম্প। আপনাদেরকে জানাই যে এর আগের একটি এপিসোডে আপনাদেরকে বলেছিলাম যে চীন আমেরিকা থেকে আর সয়াবিন আমদানি করছে না, আর সেটা যে ওই আমেরিকার কাছে বড় চাপের হয়েছিল তা বুঝতে পেরেছিলেন খোদ ট্রাম্পও। এরপরেই মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন চীনের ওপর ধার্য শুল্কের পরিমাণ 57% থেকে কমিয়ে এক ধাপে 47% করা হয়েছে। তবে গোপন সূত্রে জানা যাচ্ছে যে বিরল খনিজ নিয়ে চীনের সঙ্গে 1 বছরের চুক্তিও হয়েছে নাকি আমেরিকার। অর্থাৎ আমেরিকায় বিরল খনিজের রপ্তানি আগামী 1 বছর পর্যন্ত অব্যাহত থাকবে। এছাড়াও ট্রাম্প জানিয়েছেন 2026 সালের এপ্রিলে চীন সফরে যাওয়ার সম্ভাবনা রয়েছে তার। জিনপিংও নাকি যেতে পারেন আমেরিকা সফরে। তবে জিনপিং জানিয়েছেন চুক্তি হোক দুদেশের নিজ নিজ স্বার্থের কথা মাথায় রেখেই। তার দাবি আমেরিকা এবং চীন সবসময় মুখোমুখি হবে না, এটা স্বাভাবিক। এখানে আরও একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, আর সেটা হলো এই বৈঠকে নাকি তাইওয়ান নিয়ে কোনো আলোচনা হয়নি। প্রথমবারের মেয়াদে ডোনাল্ড ট্রাম্প সেই সময় তাইওয়ানকে স্বতন্ত্র গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছিলেন। তখন 2016 সাল ডোনাল্ড ট্রাম্প নির্বাচনে জিতেছেন, কিন্তু প্রেসিডেন্ট পদে তখনও শপথ নেননি। সেই সময় তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং ইউয়েনের সঙ্গে ট্রাম্পের ফোনে কথা হয়েছিল। এটি ছিল 1979 সালের পর প্রথমবার কোনো মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত ব্যক্তি যিনি সরাসরি ওই তাইওয়ানের নেতার সঙ্গে কথা বলেছিলেন। ফোনালাপের পর ট্রাম্প একটি পোস্টে লিখেছিলেন, "দ্য প্রেসিডেন্ট অফ তাইওয়ান কলড মি টুডে টু উইশ মি কনগ্র্যাচুলেশন। ইন্টারেস্টিং how the US sell Taiwan billions of dollars of military equipments, but I should not accept a congratulatory call." আর এখানেই বোঝা গিয়েছিল যে তিনি তাইওয়ানকে স্বতন্ত্র সত্তা হিসেবে দেখছেন। এই ঘটনার ফলে চীনের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্কের অবনতি হয় এবং একটি নতুন ঠান্ডা যুদ্ধের পরিস্থিতিও তৈরি হয়। বেজিংয়ের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছিল, "There is only one China and Taiwan is an inseparable part of Chinese territory." এরপরেই দুই দেশের সম্পর্কের অবনতি ঘটে। এখন এই তাইওয়ান প্রসঙ্গ আপনাদেরকে একটু জানিয়ে রাখা প্রয়োজন। একটা সময় ফরমোজা দ্বীপ নামে পরিচিত তাইওয়ান বর্তমানে একটি স্বশাসিত গণতান্ত্রিক রাষ্ট্রের মতোই কাজ করে। তাদের নিজস্ব সংসদ, সেনাবাহিনী, মুদ্রা এবং সংবিধানও রয়েছে। কিন্তু চীনের দাবি তাইওয়ান তাদেরই একটি বিচ্ছিন্ন প্রদেশ, যা একদিন পুনরায় আবার চীনের সঙ্গেই যুক্ত হবে। অন্যদিকে আমেরিকা এবং পশ্চিমের দেশগুলো তাইওয়ানকে বাস্তবে স্বাধীন রাষ্ট্রের মতোই বিবেচনা করে, যদিও আনুষ্ঠানিকভাবে তারা ওয়ান চায়না পলিসি মেনেই চলে। 1949 সালে চীনের গৃহযুদ্ধের সময় চিয়াং কাই শেকের নেতৃত্বে চীনের ন্যাশনালিস্ট পার্টি পরাজিত হয়ে তাইওয়ানে পালিয়ে যায়। আর এরপর মাও জেদং বেজিংয়ে প্রতিষ্ঠা করেন পিপলস রিপাবলিক অফ চায়না। তখন থেকেই বেজিং দাবি করে ওই তাইওয়ান চীনেরই অংশ। 1971 সালে তাইওয়ানের বদলে চীন রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হয়। ফলে আন্তর্জাতিক পর্যায়ে তাইওয়ানের কূটনৈতিক স্বীকৃতি কমে যায়। 1979 সালে মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার চীনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেন এবং তাইওয়ানের সঙ্গে আনুষ্ঠানিকভাবে সম্পর্ক ছিন্ন করেন। তবে একই সঙ্গে পাশ হয় তাইওয়ান রিলেশন অ্যাক্ট, যা আমেরিকাকে ওই তাইওয়ানের আত্মরক্ষার জন্য অস্ত্র বিক্রি এবং সমর্থন করার অনুমতি দেয়। এখনও আমেরিকা নিয়মিতভাবে ওই তাইওয়ানকে F-16 যুদ্ধবিমান, ক্ষেপণাস্ত্র, প্রতিরক্ষা ব্যবস্থা এবং সামুদ্রিক রাডার সরবরাহ করে। এর প্রতিবাদে চীন প্রায়ই তাইওয়ানের চারপাশে লাইভ ফায়ার ড্রিল এবং সামরিক মহড়া চালায়। এমনকি 2022 সালেও তৎকালীন মার্কিন হাউস স্পিকার ন্যান্সি পেলোসি তাইওয়ান সফর করলে বেজিং প্রচণ্ড ক্ষুব্ধ হয় এবং কয়েকদিন ধরে তাইওয়ানের আকাশসীমায় যুদ্ধবিমান পাঠাতে থাকে। এখন প্রশ্ন হচ্ছে, কেন তাইওয়ান একটি গুরুত্বপূর্ণ স্থান হয়ে উঠেছে? আসলে চিপ উৎপাদনে ওই তাইওয়ান কৌশলগতভাবে ভীষণ গুরুত্বপূর্ণ।
বিশ্বের 60%-রও বেশি অংশের চিপ যোগান দেয় ওই তাইওয়ান। সে কারণে তাইওয়ান হারালে আমেরিকার প্রযুক্তিগত আধিপত্যে আঘাত লাগবে। আবার চীন মনে করে ওই তাইওয়ান পুনরায় তাদের সঙ্গে যুক্ত হলে তাদের জাতীয় পুনরুত্থান সম্পূর্ণ হবে। ফলে টানাপোড়েন কিন্তু দীর্ঘদিনের। তার মধ্যে 6 বছর পর ট্রাম্প আর জিনপিংয়ের এই সাক্ষাৎ কি সত্যিই দুই দেশের সম্পর্কের উন্নতি ঘটাবে, নাকি বাস্তবে প্রতিটি পদক্ষেপই একে অপরকে ঘিরে ফেলছে? আমেরিকা, রাশিয়া, চীন এবং রাশিয়া যে হারে অগ্রসর হচ্ছে সামরিক ক্ষেত্রে, তাতে আগামী 5 বছরের মধ্যে তাদের অস্ত্র ভাণ্ডার ওই আমেরিকার সমতুল্য হয়ে যাবে। এই আশঙ্কা এবার বুক দুরুদুরু ওই ট্রাম্পের। এর ফলে তড়িঘড়ি পরমাণু পরীক্ষার কথা ঘোষণা করে দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ট্রুথ সোশ্যালে ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, অন্য যে কোনো দেশের তুলনায় আমেরিকার কাছে সবচেয়ে বেশি পরমাণু অস্ত্র রয়েছে। রাশিয়া দ্বিতীয় স্থানে রয়েছে এবং চীন তৃতীয়। তবে 5 বছরের মধ্যে তারা আমেরিকার সমতুল্য হয়ে উঠবে। অন্য দেশগুলো যেভাবে পরমাণু অস্ত্র পরীক্ষা করছে, আমিও নির্দেশ দিয়েছি যাতে পরমাণু অস্ত্র একইভাবে পরীক্ষা শুরু হয়। খুব দ্রুতই সেই প্রক্রিয়া শুরু হবে। একই সঙ্গে তিনি আবার আমেরিকার অস্ত্র ভাণ্ডার ঢেলে সাজিয়েছেন বলেও ক্রেডিট নিয়েছেন। আর এই ঘোষণা এমন এক সময় করা হলো যখন বিশ্বজুড়ে পরমাণু প্রতিযোগিতা ক্রমেই বেড়ে চলেছে। গত সপ্তাহে রাশিয়া পরমাণু অস্ত্র বহনে সক্ষম ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে। পরমাণু শক্তি চালিত টর্পেডো পোসাইডনও পরীক্ষায় সফল হয়েছে বলে দাবি করেছে রাশিয়া। এই আবহে মার্কিন পরমাণু অস্ত্রকেও একবার ঝালিয়ে নিতে চাইছেন ট্রাম্প। 2019 সালের পর প্রথমবার কোনো মার্কিন প্রেসিডেন্ট প্রকাশ্যে এই নির্দেশ দিলেন। অথচ মার্কিন যুক্তরাষ্ট্র 1992 সাল থেকে আনুষ্ঠানিকভাবে এই পারমাণবিক অস্ত্র পরীক্ষা স্থগিত রেখেছিল। প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট জর্জ H.W. বুশ স্নায়ুযুদ্ধ অবসানের প্রেক্ষাপটে অস্ত্র পরীক্ষায় স্থগিতাদেশ জারি করেছিলেন। তাছাড়া 1992 সাল থেকে ওয়াশিংটন তার অস্ত্র ভাণ্ডারের নিরাপত্তা এবং নির্ভরযোগ্যতা বজায় রাখতে কম্পিউটার সিমুলেশন এবং সাব ক্রিটিক্যাল পরীক্ষার উপর নির্ভর করে আসছে। এখানে একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে আমেরিকায় সর্বশেষ পারমাণবিক পরীক্ষা হয়েছিল 1992 সালের 23শে সেপ্টেম্বর ডিভাইডার নামের এক প্রকল্পের আওতায়। তাই এখন প্রশ্ন উঠছে, ট্রাম্পের এই সিদ্ধান্ত কি প্রতিরক্ষার স্বার্থে নাকি এক কৌশলগত বার্তাও বটে? ট্রাম্পের এই সিদ্ধান্ত কি চীন এবং রাশিয়ার ক্রমবর্ধমান সামরিক শক্তিকে প্রতিহত করার রাজনৈতিক বার্তা? আমেরিকার আশঙ্কা, বেজিং এবং মস্কো দু দেশই গোপনে নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্র এবং সাবমেরিন চালিত পারমাণবিক প্রযুক্তি পরীক্ষা করছে। বিশ্লেষকদের আশঙ্কা, ট্রাম্পের এই পদক্ষেপ ঐতিহাসিকভাবে সংযম ভাঙার প্রতীক হবে, আর এটি সমগ্র বিশ্বে অস্ত্র নিয়ন্ত্রণে রাখার প্রচেষ্টাকেও ব্যর্থ করতে পারে। একই সঙ্গে আমেরিকার পরমাণু প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে সম্পর্ক আরও খারাপ করতে পারে। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হলো, জিনপিংয়ের সঙ্গে বৈঠকের কয়েক ঘন্টা আগে ট্রাম্পের এই পদক্ষেপের নেপথ্যে অনেকেই রহস্যের ইঙ্গিত খুঁজে পেয়েছেন। যদিও পেন্টাগন এখনও কোনো আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করেনি, তবে শীঘ্রই সে খবর পাওয়া যেতে পারে বলেই মনে করা হচ্ছে। অন্যদিকে গত 26শে অক্টোবর পরমাণু অস্ত্র বহনে সক্ষম বুরেভেস্টনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষার দাবি করেছে মস্কো। রুশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ ভ্যালেরি গেরাসিমভ জানিয়েছেন, ক্ষেপণাস্ত্রটি প্রায় 14,000 কিলোমিটার দূরত্ব অতিক্রম করেছে এবং আকাশে ছিল প্রায় 15 ঘন্টা। এই বুরেভেস্টনিক রাশিয়ার উন্নত অস্ত্র কর্মসূচির একটি অংশ, যেটিকে ন্যাটো SSCX-9 স্কাইফল নামে চিহ্নিত করেছে। ক্রেমলিনের দাবি, 9M730 বুরেভেস্টনিক ক্ষেপণাস্ত্র বর্তমান এবং ভবিষ্যতের সমস্ত ধরনের ক্ষেপণাস্ত্র রোধকারী বর্মকে ভেদ করতে পারে। রাশিয়ার এই দাবির পরেই সোমবার মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে এ বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি জানান, আমেরিকার এত দূরপাল্লার পাড়ি দেবার প্রয়োজন নেই, কারণ রাশিয়ার উপকূলের কাছেই তাদের পরমাণু অস্ত্র বহনে সক্ষম ডুবোজাহাজ রয়েছে। এরপরেই আমেরিকার সঙ্গে প্লুটোনিয়াম চুক্তি বাতিল করে দিয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
এতদিন দুই দেশের মধ্যে গুরুত্বপূর্ণ অধ্যায় ছিল প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার জামানায় 2010 সালে স্বাক্ষরিত এই সংশোধিত চুক্তি। গত সোমবার পুতিন প্লুটোনিয়াম নিষ্কাশন এবং মজুত সংক্রান্ত ওই চুক্তি বাতিলের নির্দেশনামায় সই করেছেন, এমনটাই জানিয়েছে রুশ সংবাদ মাধ্যম। অন্যদিকে মঙ্গলবার আবার পুতিন জানিয়েছেন পরমাণু শক্তিচালিত স্বয়ংক্রিয় মনুষ্যবিহীন সাবমার্সিবল যান পোসাইডন পরীক্ষায় সফল হয়েছে। এই ড্রোন রাশিয়ার সবচেয়ে উন্নত সম্ভাব্য সারমাট ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের চেয়ে অনেক বেশি শক্তিশালী বলেও দাবি করেছেন তিনি। পোসাইডন ড্রোনটি একটি ডুবোজাহাজ থেকে নিয়ন্ত্রণ করা হয়েছে। পরমাণু শক্তিচালিত ডুবোজাহাজের 100 ভাগ ছোট পরমাণু বিদ্যুৎ কেন্দ্র দ্বারা চালিত হয় এই ড্রোনটি, এমনটাই জানিয়েছেন পুতিন। একই সঙ্গে আবার ওই দিনই পুতিনের বার্তা ছিল আরও উন্নত সারমাট ক্ষেপণাস্ত্র নির্মাণের কাজও দ্রুত শুরু করা হবে। তারপরেই ট্রাম্পের পদক্ষেপ যেন বেশ ইঙ্গিতবাহী। অন্যদিকে আবার এই অক্টোবরে মালয়েশিয়ার পোর্ট ডিকসন এবং দক্ষিণ চীন সাগরের উপকূলে চীন মালয়েশিয়ার যৌথ মহড়া হয়েছে। তাইওয়ান উপকূলের কাছাকাছি PLA নৌমহড়া চলে। পারমাণবিক ক্ষেত্রেও গোপন উন্নয়ন চলেছে, কারণ উত্তর চীনের জিংজিয়াং এবং গানসু অঞ্চলে নতুন সাইলো নির্মাণের কাজ চলছে বলে খবর পাওয়া গেছে। তাছাড়া চীন জানিয়েছে দক্ষিণ চীন সাগরে সামুদ্রিক দাবি জোরদার করতে হাইনান দ্বীপ থেকে নৌবাহিনীর নতুন প্যাট্রোল গ্রুপ নিয়মিত টহল দেবে। তাহলে কি যুদ্ধের আশঙ্কায় তীব্র হয়ে দেখা দিচ্ছে? এই শক্তি প্রদর্শন আর পাল্টা শক্তি প্রদর্শন মনে করিয়ে দিচ্ছে 1960-এর দশকের সেই কিউবা সংকটের কথা, যা ছিল মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে একটি বিপজ্জনক পারমাণবিক সংঘাতের মুহূর্ত। তাহলে কি বিপদ ঘনাচ্ছে? ফের একবার সংকটের মুখে পড়তে চলেছে মানব সভ্যতা। যদিও অর্থনীতির দিক থেকে দেখলে এটা কেবলমাত্র ওই সামরিক প্রতিযোগিতা নয়, বরং ভেবে দেখুন একটু, অস্ত্র বাণিজ্যের এক নতুন বাজার তৈরি করা হচ্ছে। যুদ্ধ না হলেও যুদ্ধের প্রস্তুতি চলবে, আর এই প্রস্তুতি তো বিলিয়ন ডলারের ব্যবসা দেবে। আর এই পরিস্থিতিতে ভারতের অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। একদিকে আমেরিকা এবং পশ্চিমী জোটের ঘনিষ্ঠ মিত্র হিসেবে দিল্লি এখন কোয়াডের গুরুত্বপূর্ণ অংশ। অন্যদিকে রাশিয়ার সঙ্গে ভারতের ঐতিহ্যগত সামরিক সম্পর্ক এবং চীনের সঙ্গে সীমান্ত নির্ভর বাস্তব রাজনীতি। তাই ভারতের এখন দরকার সূক্ষ্ম ভারসাম্য রক্ষা করা। তবে ট্রাম্প প্রশাসনের নতুন পারমাণবিক পরীক্ষা নীতির ফলে দক্ষিণ এশিয়ায় অস্থিরতা বাড়তে পারে। কারণ যদি আমেরিকা এবং রাশিয়া উভয়ই এই পারমাণবিক প্রতিযোগিতায় নেমে পড়ে, তার সরাসরি প্রভাব কিন্তু পড়বে এশিয়ার অভ্যন্তরে, বিশেষত ভারত, পাকিস্তান এবং চীনের মধ্যে। তবে ভারতও নিজের পারমাণবিক সক্ষমতা বাড়াচ্ছে। অগ্নি 5 ICBM থেকে শুরু করে এয়ারহান ক্লাস নিউক্লিয়ার সাবমেরিন সবই এখন দেশের আত্মরক্ষার কৌশলের অঙ্গ। তবে ভারতের মূল উদ্বেগ অন্য জায়গায়। এই নতুন ঠান্ডা যুদ্ধ যদি অর্থনৈতিক ব্লকের লড়াইয়ের রূপ নেয়, তাহলে তার প্রভাব কিন্তু পড়বে বিশ্বজুড়ে ওই সেমিকন্ডাক্টর, বিরল খনিজ তেল এবং প্রতিরক্ষা সরঞ্জামের সরবরাহে। আর এই প্রতিটি খাতে ভারত এখন উত্থানের পথে। তাই বিশেষজ্ঞদের মতে ভারতকে অত্যন্ত বুদ্ধিমত্তার সঙ্গে পদক্ষেপ নিতে হবে। নিজের স্বার্থ অক্ষুণ্ণ রেখে আমেরিকা এবং রাশিয়া উভয় শক্তির সঙ্গেই সখ্যতা বজায় রেখে গঠনমূলক সংলাপ চালিয়ে যেতে হবে। আবার চীনের সাথেও ভূ রাজনৈতিক সম্পর্কে সতর্ক থাকতে হবে। যুদ্ধ এই আবহে বিশ্বের শক্তিধর দেশগুলোর সঙ্গে ভারসাম্যের রাজনীতি বজায় রাখার পাশাপাশি নিজেকে আত্মনির্ভর ক্ষেত্রে আরও এগিয়ে নিয়ে যাওয়াই ভারতের লক্ষ্য হওয়া উচিত। আজ এ পর্যন্তই। নমস্কার।